হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হাইব্রিডাইজেশনের কন্ডিশনস, অর্থাৎ শর্ত, কোন শর্তে হাইব্রিডাইজেশন হয় বা হয় না, এবং তার পাশাপাশি আমরা ড্রেগো রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব ভিএসিপিআর থিওরি। তবে ভিএসিপিআর থিওরির যে পস্টুলেটসগুলো সেইগুলো জানার আগে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আমরা করে নেব, যেটা আমরা আসলে অ্যাপ্লাই করব ভিএসিপিআর থিওরি পস্টুলেটসগুলো পড়ার পরে। তো সেই ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে কি, লিখে রেখেছি এখানে আমি, ক্যালকুলেশন অফ নাম্বার অফ হাইব্রিড অরবিটালস, অথবা এটাকে আরও একটা নামে চিনি আমরা, যে টু ডিটারমাইন হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। ভিএসিপিআর থিওরির পস্টুলেটসগুলো পড়ার পরে আমাদের মূল যে কাজটা হয়, মানে পরীক্ষায় কোয়েশ্চেনটা যে এখান থেকে সবথেকে বেশি আসে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার কম্পাউন্ডের নাম বলে দেবে। এবার সেই কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন স্টেট আমাদের বের করতে হয়, এবং সেইটাকে ব্যবহার করে আমরা তার জিওমেট্রি, মানে তার শেপ এবং সেখানকার বিভিন্ন যে বন্ড অ্যাঙ্গেলগুলো, সেইগুলো আমরা কম্পেয়ার করতে পারি। এই বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন, তারপরে জিওমেট্রি কী হবে কোনো একটা মলিকিউলের, এইগুলো হচ্ছে আমাদের মূল যে কোয়েশ্চেন্সগুলো। তো সেইগুলো করার জন্য ইনিশিয়ালি শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের স্টেট অফ হাইব্রিডাইজেশন, এইটা ক্যালকুলেট করতে হবে। তো সেই কাজটা আমি আজকে সবার আগে তোমাদেরকে দেখাবো। এখন এইটা করার জন্য 3-4খানা মেথড আছে আর কি, যেগুলো খুব প্রচলিত। তার মধ্যে দুটো মেথড যেগুলো সবথেকে সোজা বলে আমার মনে হয়, সেই দুটো মেথড আমি তোমাদেরকে শেখাবো। তাহলে প্রথমে কি করছি দেখো, ফার্স্ট মেথডটা হচ্ছে এটাই, সেটা একটা রুল টাইপের বা একটা সূত্র টাইপের। সেটা হচ্ছে আমরা এরকম বলি, আচ্ছা এই যে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এটা একটা সংখ্যা, 2, 3, 4 এরকম হবে। এই সংখ্যাটাকে আমরা আবার স্টেরিক নাম্বার হিসেবেও চিনি, স্টেরিক নাম্বার। তাহলে স্টেরিক নাম্বার অর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, ঠিক আছে। এই নাম্বার অফ হাইব্রিড অরবিটালটাকে আমরা অনেক সময় দেখি যে অনেক বইতে এইচ দিয়েও সিম্বলাইজ করা হয়। তাহলে এইচ মানে হচ্ছে কটা হাইব্রিড অরবিটাল রয়েছে। এবার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস সারাউন্ডিং অ্যাটম মাইনাস সি প্লাস এ, যেখানে হিয়ার ভি হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স সেল অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেল, সব থেকে বাইরের কক্ষে জেনারেলি এস বা পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আছে, মানে যোজ্যতা ইলেকট্রন কতগুলো। এবার এইটা এই পার্টিকুলার যে সংখ্যাটা, এইটা বের করার একটা ছোটো ট্রিক আছে, তোমরা নিশ্চয়ই জানো হয়তো, স্টিল আমি বলে দিচ্ছি একটুখানি। আমরা বেসিক্যালি এখানে যে কম্পাউন্ডগুলো নিয়ে আলোচনা করব, সেখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে পি ব্লক এলিমেন্ট, কারণ ডি ব্লকদের নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করব না। তাহলে পি ব্লকের মধ্যে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। এবার এদের ভ্যালেন্স ইলেকট্রন, মানে যেটাকে আমরা এখানে ভি বলে চিনবো আর কি, এই পার্টিকুলার ফর্মুলায় আমি ভি লিখছি। তাহলে ভি কত হবে দেখো, খুব সহজ মনে রাখা। এই যে ডান দিকের যে সংখ্যাটা, প্রত্যেকটা গ্রুপ নাম্বারে ডান দিকের যে সংখ্যাটা, সেটাই হচ্ছে এদের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা। তাহলে সেন্ট্রাল অ্যাটম কোন গ্রুপে আছে পিরিয়ডিক টেবিলে, সেইটা জানলেই আমি তার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ভি হয়ে গেল, এস এ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো সারাউন্ডিং অ্যাটম। এবার সারাউন্ডিং অ্যাটমের আবার অনেকগুলো ভাগ আছে, 2-3টা ভাগ আছে। ফর এক্সাম্পল সারাউন্ডিং অ্যাটম আমরা বলি যে এস এ, এখানে আমি ভ্যালুটা কত লিখব। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম যদি মোনোভ্যালেন্ট হয়, মোনোভ্যালেন্ট মানে একযোজি যদি হয়, তাহলে এস এ সারাউন্ডিং অ্যাটমের ভ্যালু হবে 1, ঠিক আছে, পার অ্যাটম, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দেখাবো, 3-4খানা। একটা এক্সাম্পল দেখাই আগে, তাহলে ফর্মুলাটা বুঝতে সুবিধা হবে। ধরো মিথেন, তাহলে সেন্ট্রাল অ্যাটমকে কার্বন, তাহলে কার্বন যদি হয় তাহলে ভি কত 4, আমরা জানি কার্বন গ্রুপ 14 এলিমেন্ট। তাহলে যদি আমরা ফর্মুলায় বসাই, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ভি এর জায়গায় হয়ে গেল 4 প্লাস সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন একযোজি, আমরা জানি মোনোভ্যালেন্ট, তাহলে ওর ক্ষেত্রে ভ্যালু কত হবে 1 পার অ্যাটম। তাহলে কতগুলো আছে, 4টে, তাহলে পার অ্যাটম যদি 1 হয়, 4টে অ্যাটমের জন্য 4। এবার আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, কেন, কারণ সি বা এর ভ্যালু এখানে 0। কেন 0, তার আগে এটা বলে নিই যে 1 হলে যদি এরকম হয়, 1 হয় মোনোভ্যালেন্ট হলে, তাহলে ডাইভ্যালেন্টের ক্ষেত্রে আমরা ভ্যালুটা 0 ধরি, ঠিক আছে। আর ট্রাইভ্যালেন্ট
ত্রিযোজি যদি হয় তাহলে আমরা -1 ধরি। ডাইভ্যালেন্ট মানে জেনারেলি আমাদের এখানে অক্সিজেন মানে ধরো CO2, তো CO2 মানে কার্বন মাঝখানে দুদিকে দুটো অক্সিজেন, অক্সিজেন ডাইভ্যালেন্ট আমরা জানি দুটো বন্ড তৈরি করে, তো ওর ক্ষেত্রে আমরা ভ্যালু 0 ধরবো। আর নাইট্রোজেন হচ্ছে ত্রিযোজি, -1 ধরবো। এবার ডাইভ্যালেন্ট আর ট্রাইভ্যালেন্টে এই দুটো ছাড়া অন্য আর কিছু মানে অ্যাটমস সেগুলো খুব বেশি আমাদের নেই আর কি, জেনারেলি এইগুলোই থাকে আর কি। হয়ে গেল। আচ্ছা, এবার সি মানে হচ্ছে যদি পুরো স্পিসিসটা, যেটা আমি এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল এখানে মিথেন CH4, তাহলে CH4 এর মাথায় কোনো চার্জ নেই, তো এটা একটা মলিকিউল হলে তার কোনো চার্জ থাকবে না। যদি আয়ন হয়, সাপোজ SO4 2- আয়ন হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে যে মাথায় চার্জটা কত আছে। SO4 2- যদি হয় তাহলে ওটা একটা অ্যানায়ন। অ্যানায়নদের ক্ষেত্রে আমরা মানে প্লাস দিয়ে 2 লিখব, আর ক্যাটায়নদের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে সেই চার্জের ভ্যালু লিখব। সাপোজ NH4+, কটা প্লাস? একটা, তাহলে আমরা এখানে -1 লিখব। ঠিক আছে, তাহলে সি হচ্ছে চার্জ অন ক্যাটায়ন আর এ হচ্ছে চার্জ অন অ্যানায়ন। ঠিক আছে, কপি করো এটা। তাহলে এইভাবে ফর্মুলা থেকে যা ভ্যালু বেরোবে সেই অনুযায়ী আমরা হাইব্রিড অরবিটাল কটা সেটা জানতে পারবো। আমরা অলরেডি এটা আগে জেনেছি, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে H অর স্টেরিক নাম্বার। ঠিক আছে, স্টেরিক নাম্বার যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হয় কত? SP। এইচ এর ভ্যালু 2 মানে দুখানা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, দুটো অরবিটাল মিক্স হয়ে, সুতরাং হাইব্রিডাইজেশন স্টেট হবে SP। যদি 3টে হাইব্রিড অরবিটাল হয় তাহলে SP2, এটা আমরা অলরেডি আগে জেনেছি। 4টে হলে SP3, বাকি অপশানগুলোকে আমরা ডিসকার্ড করব, D3S বা DSP2। 5 হলে SP3D, 6 হলে SP3D2 এবং 7 হলে SP3D3। ঠিক আছে, এবার আমি এক্সাম্পলে আসছি। একটা এক্সাম্পল আমি শুরুতে নিয়েছিলাম, সেটা হচ্ছে মিথেন। আমি বললাম যে মিথেনের ক্ষেত্রে H = কত হচ্ছে? 1/2 × 4 + 4। তো দেখো ব্যাপারটা 4 এসে গেল। আমরা অলরেডি জানি যে দেখো 4 মানে SP3, তাহলে আমরা অলরেডি জানি তো যে মিথেনে কার্বনটা SP3 হাইব্রিডাইজড। এবার এই যে 4 মানে যে SP3, মিথেন মলিকিউলটা SP3 হাইব্রিডাইজড না, কিন্তু আমি রিপিট করছি, মিথেন মলিকিউলটা SP3 হাইব্রিডাইজড না। মিথেন মলিকিউলে সেন্ট্রাল অ্যাটম কার্বন, সেটা হচ্ছে SP3 হাইব্রিডাইজড। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি বলবো যে তাহলে হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন CH4। ঠিক আছে, এইটা হয়ে গেল SP3। এইভাবে আমরা জাস্ট এই ক্যালকুলেশনের মাধ্যমে প্রত্যেকটা স্পিসিসের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কীরকম হাইব্রিডাইজড সেটা আমরা বের করতে পারি। এবার সেই হাইব্রিডাইজেশন স্টেট কত, সেইটার উপর বেস করে তার যা জিওমেট্রি, তার যা স্ট্রাকচার, সেইটা আমরা বানাবো। এবার স্ট্রাকচার বানানোর সময় আমরা আগে VSEPR থিওরি হেল্প নিয়ে তারপরে আমরা স্ট্রাকচার বানানো শুরু করবো। দু একটা যদিও আমি এখন এক্সাম্পল বলে দেবো, তাও দেখো এইবার আমি 2-4টে এক্সাম্পল বলছি, বলার পরে আমি আমাদের যে ট্রিকটা, সেকেন্ড যে মেথডটা, দুটো মেথড বলবো বলেছিলাম আমি, যে কিভাবে আমরা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল বা হাইব্রিডাইজেশন পেতে পারি, তো সেইটা আমি বলবো। সেকেন্ড ট্রিকটা সেটা 2-একটা এক্সাম্পল বলে নিই। তারপরে দেখো, প্রথম সবথেকে কমন আমাদের যে মলিকিউলগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি, BeCl2, তাহলে ফর্মুলা কি? 1/2 × ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, বেরিলিয়াম হচ্ছে এখানে কিন্তু S ব্লক এলিমেন্ট। জেনারেলি S ব্লক এলিমেন্টগুলো আয়নিক কম্পাউন্ড তৈরি করে আমরা জানি, তো জন্য আমরা যেখানে V = ভ্যালু লিখলাম, ওখানে গ্রুপ 13 থেকে শুরু করলাম। তো যেহেতু বেরিলিয়াম S ব্লক এলিমেন্ট, গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে ওর সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন দুটো হবে, 2s2। তাহলে দুটো ভ্যালেন্স ইলেকট্রন প্লাস সারাউন্ডিং অ্যাটম ক্লোরিন মোনোভ্যালেন্ট একযোজি, তাহলে প্রত্যেকটার জন্য 1 করে, তাহলে দুটোর জন্য 2। চার্জ নেই কিছু, দেখো 2 যেহেতু হয়ে যাচ্ছে H এর ভ্যালু, তাহলে আমরা বলবো যে এখানে বেরিলিয়াম হচ্ছে SP হাইব্রিডাইজড সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, একই রকমভাবে ধরো BeCl3, এখানেও H = দেখো 1/2 × বোরন 13th গ্রুপের এলিমেন্ট, সুতরাং 3খানা হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন, প্লাস আবার 3, প্রত্যেকটা ক্লোরিন মোনোভ্যালেন্ট 1 পার অ্যাটম, তাহলে এখানে ভ্যালু হয়ে গেল 3। যেহেতু H এর ভ্যালু 3, সুতরাং আমরা বলবো বোরন অ্যাটম হচ্ছে SP2 হাইব্রিডাইজড। ঠিক আছে, মিথেন তো আমরা করলামই, এরপরে 4 বেরোলো। নেক্সট দেখো
PCl5, এইচের ভ্যালু কত হচ্ছে হাফ ইন্টু ফসফরাস গ্রুপ 15 এলিমেন্ট, সব থেকে বাইরের কক্ষে 5খানা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 5, ক্লোরিনের কন্ট্রিবিউশন কত 1 করে, যেহেতু মোনোভ্যালেন্ট পার অ্যাটম 1 করে, 5টা অ্যাটমের জন্য 5, তাহলে টোটাল আবার হচ্ছে 5, সুতরাং ফসফরাস এখানে sp3d হাইব্রিডাইজড। তোমরা যদি একই রকমভাবে ক্যালকুলেশন করো তাহলে দেখবে SF6 এর ক্ষেত্রে সালফারের জন্য, আচ্ছা আমি করে দিই, হাফ ইন্টু সালফারের সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন 6টা, ফ্লোরিন একযোজি, প্রত্যেকটার জন্য 1 করে, তাহলে আবারও 6, টোটাল 6 হয়ে গেল। 6 মানেই হচ্ছে sp3d2, ঠিক আছে। আর ফাইনালি IF7 আয়োডিন হেপ্টা ফ্লুরাইড, তাহলে আয়োডিন যেহেতু গ্রুপ 17 এলিমেন্ট, তাহলে ওর সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কটা 7টা, তাহলে হাফ ইন্টু 7 প্লাস 7খানা ফ্লুরিন, সব মিলিয়ে এইচের ভ্যালু হয়ে গেল বা স্টেরিক নাম্বার হয়ে গেল 7, সুতরাং sp3d3, রাইট। এরপরে আরও কিছু এক্সাম্পল দেখো, আর 2-3টে এক্সাম্পল আমি দেখাচ্ছি। সাপোজ NH4 প্লাস, ঠিক আছে। এবার এই যে প্লাস হয়ে গেল একটা, তাহলে ফর্মুলাতে কি আসবে, হাফ ইন্টু নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 5টা, গ্রুপ 15 এলিমেন্ট, প্লাস 4টে হাইড্রোজেন মোনোভ্যালেন্ট, প্রত্যেকের 1 করে, আর ক্যাটায়নের জন্য তার আগে মাইনাস সাইন ছিল, দেখো ফর্মুলাতে -C প্লাস A ছিল, -C মানে ক্যাটায়নিক চার্জ যদি হয় তাহলে তার আগে মাইনাস সাইন থাকবে, একটা প্লাস চার্জ তাই 1, যদি কোথাও +2 থাকে তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে 2 লিখবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, সুতরাং এইচের ভ্যালু হচ্ছে 4 আবারও, তার মানে আবারও এখানে নাইট্রোজেনটা সেন্ট্রাল অ্যাটম, সে sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে। BF4 মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো হাফ ইন্টু বোরন গ্রুপ 13 এলিমেন্ট, 3টে ইলেকট্রন ভ্যালেন্সিয়ালে, ভি এর ভ্যালু 3, 4টে ফ্লুরিন, প্রত্যেকের ভ্যালু 1 করে, মাইনাস চার্জের জন্য দেখো প্লাস A লেখা ছিল ফর্মুলাতে, তাহলে প্লাস অ্যানায়নিক চার্জ, নেগেটিভ চার্জ কত একটা, তাহলে +1, তাহলে সব মিলিয়ে হয়ে গেল 8, মানে এইচের ভ্যালু হয়ে গেল 4, তাহলে এখানে বোরনটাও হচ্ছে sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে। আরও 2টো এক্সাম্পল দেখাই। অ্যামোনিয়া, হাফ নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 5টা, গ্রুপ 15 এলিমেন্ট যেহেতু, +3, তাহলে 8 মানে 4 হয়ে গেল, তাহলে এইচের ভ্যালু 4, সুতরাং নাইট্রোজেন এখানে sp3, H2O, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, তাহলে অক্সিজেনের, অবশ্যই এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন বা নাইট্রোজেন এগুলো হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, তাহলে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, তার ভ্যালেন্স ইলেকট্রন কটা 6টা, গ্রুপ 16 এলিমেন্ট যেহেতু, তাহলে 6টা, আর 2খানা হাইড্রোজেন, তাহলে এখানেও হয়ে গেল সংখ্যাটা 4, তাহলে এখানে আমরা বলবো অক্সিজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, বোঝা গেল নিশ্চয়ই। এবার আমি আসছি সেকেন্ড ফর্মুলা, অর্থাৎ ট্রিক, যেটা যেভাবে আমি মনে রাখবো, তাহলে আমি এখানে ট্রিক বলে লিখে রাখছি। ট্রিকটা কি, প্রথম কথা হচ্ছে কাউন্ট টোটাল ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটমস, সমস্ত অ্যাটমগুলোর মিলিয়ে টোটাল কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে সেইটা বের করছি। এবার এইটা বের করতে গিয়ে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে ফর হাইড্রোজেন, এটা যেহেতু একটা ট্রিক, সুতরাং এখানে কোনো লজিক নেই, লজিক ছাড়া একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা ধরবো, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তো ওটাই ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু এখানে আমরা ধরবো হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7খানা। এবার কেন 7, এই কেনর কোনো উত্তর নেই, কারণ এটা হচ্ছে একটা ট্রিক, এর পেছনে লজিক খুঁজতে যাওয়াটা বোকামো হবে। এটা করার পরে আমরা সেই সংখ্যাটাকে, ঠিক আছে, সাপোজ এই সংখ্যাটা বেরোলো x, ঠিক আছে, তাহলে আমরা এবার কী করব, যে ভাগ করব, ঠিক আছে, ডিভাইড x/8, 8 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগফল মিলতেও পারে নাও মিলতে পারে, ঠিক আছে। ধরো কোশেন্ট মানে ভাগফল, ধরো y হলো, আর রিমাইন্ডার ধরো y লিখবো না, ধরো q হলো,
রিমাইন্ডার ধরো আর হলো। এবার আমরা কি করব, এবার এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসবো। সেই কনক্লুশনটা হচ্ছে থার্ড স্টেপ। এই একটা এক্সাম্পল মুছে দিই একটুখানি, বাকি এক্সাম্পলগুলো এখানে থাক। এক্সাম্পলগুলো থাকলে আমাদের আগেকার যে ফর্মুলা ইউজ করে আমরা এগুলো করলাম, সেই ফর্মুলার সঙ্গে ট্রিকটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। তো এবার কিউটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নাম্বার অফ বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে, কতগুলো সিগমা বন্ড হচ্ছে। আর আর যা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, r/2, সেটা হবে নাম্বার অফ লোন পেয়ার। সুতরাং আমরা বলবো যে হাইব্রিড অরবিটাল H কতগুলো হচ্ছে, বা আমরা যেটাকে স্টেরিক নাম্বার বলি, সো দিস ইকুয়াল টু হয়ে যাবে কিউ প্লাস r/2, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ট্রিক। এখন দেখে এটা অনেক লম্বা লাগছে যে 4খানা স্টেপ মনে রাখতে হবে, আসলে এটা খুবই সোজা। মানে এই যে 4টে স্টেপ একদম 4 সেকেন্ডও লাগবে না দেখবে করতে, ঠিক আছে। ধরে আমি এখান থেকে শুরু করছি। বোরনের কটা ইলেকট্রন? গ্রুপ 13, তো 3টে ইলেকট্রন। আচ্ছা, ফ্লুরিনের কটা ইলেকট্রন? ফ্লুরিন গ্রুপ 17, তো লাস্টে কটা ইলেকট্রন? 7টা ভ্যালেন্স ইলেকট্রন। 4টে ফ্লুরিন আছে, 4 সাথে 28 আর 3-এ 31, আর নেগেটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন। তাহলে কটা হয়ে গেল? 32টা হয়ে গেল। এবার আমি যদি 8 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 8 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে কিউবের ভ্যালু হয়ে গেল 4, ঠিক আছে, ভাগফল নেই, আর এর ভ্যালু 0। তাহলে 4 + 0 মানে 4 হয়ে গেল। আমাদের 4 বেরিয়েছিল এখানে, ঠিক আছে, মুখে মুখে হয়ে গেল। প্লাস আমি এই ট্রিকটা থেকে আরও একটা অ্যাডিশনাল কি ইনফরমেশন পেয়ে গেলাম যে এই 4টে হাইব্রিড অরবিটালের মধ্যে কটা অ্যাকচুয়ালি সিগমা বন্ড বানাবে এবং কটা লোন পেয়ার বানাবে, সেই যে ইনফরমেশনটা সেটাও আমি পেয়ে গেলাম এই ট্রিক থেকে, যেটা আমি এই ফর্মুলা থেকে পাচ্ছিলাম না, ঠিক আছে। এইবার আমি বলছি যে দুটোর মধ্যে যেটা তোমাদের সুবিধাজনক বলে মনে হবে তোমরা সেইটাতে এগোবে, ঠিক আছে। প্রত্যেকটা আমি যদি এখানে আসি তাহলে দেখো, বেরিলিয়ামের সব থেকে বাইরের কক্ষ ইলেকট্রন কটা? 2টো। ক্লোরিনের 7টা করে, 7 দুগুণে 14 আর 2-এ 16, 8 দিয়ে ভাগ করো 2, মিলে গেল ভাগফল। সুতরাং লোন পেয়ার নেই, ভাগফল মিলে গেলে লোন পেয়ার নেই, r/2 হলে লোন পেয়ার হবে। তাহলে 2 যেহেতু হলো, তাহলে এই যে H = 2 পেয়ে গেলাম আমরা। এখানে চলে আসো, বোরনের 3টে ইলেকট্রন, ক্লোরিনের 3 সাথে 21টা ইলেকট্রন, 21 আর 3-এ 24, 8 দিয়ে ভাগ করো, আনসার 3, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিউ মানেই হচ্ছে এটা হচ্ছে বন্ড পেয়ার। মানে আমরা এটাও পেলাম যে বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার 0, সুতরাং টোটাল স্টেরিক নাম্বার 3 + 0 মানে 3 মানে sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। এখানে চলে আসো PCl5-এ, ফসফরাসের 5খানা ইলেকট্রন বাইরে, ক্লোরিনের 7টা, 5 সাথে 35 আর 5-এ 40, 8 দিয়ে ভাগ করো 5, আনসার। সুতরাং যে আনসারটা আসে সেটাই হচ্ছে কিউ, মানে ওর বন্ড পেয়ার 5খানা। টোটাল এইচের ভ্যালু 5, টোটাল হাইব্রিড অরবিটালের সংখ্যা 5, সেই 5টা হাইব্রিড অরবিটাল দিয়েই ও কী করছে? বন্ড, সিগমা বন্ড তৈরি করছে, মানে কোনো লোন পেয়ার নেই এখানে। এই এক্সাম্পলগুলো তো দেখো তুমি এই দুটোর ক্ষেত্রেও সেম একই রকমভাবে তুমি ক্যালকুলেট করো, পেয়ে যাবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়া নাইট্রোজেনের ইলেকট্রন কটা? ভ্যালেন্স ইলেকট্রন 5টা। হাইড্রোজেনের ক্ষেত্রে কি বললাম যে আমরা 7 ধরবো ভ্যালু, তাহলে 3টে হাইড্রোজেন, 3 সাথে 21, 21 আর 5-এ 26, ঠিক আছে। এবার 26কে তুমি 8 দিয়ে ভাগ করো, 3 8-এ 24 আর পড়ে থাকলো 2, ঠিক আছে। তাহলে 26কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে 3 8-এ 24 আর 2 পড়ে থাকলো, তাহলে এইটা হচ্ছে আমাদের কিউ। আর এই যে 2 এটা হচ্ছে আর। তাহলে আমরা বলবো যে বন্ড পেয়ার বা সিগমা বন্ড হচ্ছে কটা? 3টে। আর লোন পেয়ার হচ্ছে কটা? r/2 মানে একটা লোন পেয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 4টে যে হাইব্রিড অরবিটাল H = 4 মানে 4টে যে হাইব্রিড অরবিটাল তার মধ্যে 3টে বন্ড পেয়ার, মানে 3টে সিগমা বন্ড এবং একটা লোন পেয়ার। আর আমরা যদি এই যে r/2 এই যে 1 আর এই যে এটাকে যোগ করলে 4ই হচ্ছে আলটিমেটলি, এই যে লাস্ট ফর্মুলা যেটা বলা আছে। H2 দেখো আবারও, হাইড্রোজেনের কত ধরবো বললাম? 7 দুগুণে 14, আর অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 6টা, তাহলে 14 আর 6 কত? 20, 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, তাহলে 2 হয়ে গেল হচ্ছে তোমার কোশেন্ট মানে ভাগফল। 8 দুগুণে 16 পড়ে থাকলো কত? 4, তাহলে 4 হয়ে গেল তোমার আর ভ্যালু। তাহলে লোন পেয়ার কটা হবে? r/2 মানে 2খানা লোন পেয়ার। আর কিউ যা বেরোলো সেটাই তো হচ্ছে তোমার সিগমা বন্ড বা বন্ড পেয়ার 2টো। তাহলে টোটাল যোগ করলে আমি পেয়ে যাব
হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটালের সংখ্যা, সেটা হচ্ছে কত 4। তো দেখো এখানে আমাদের 4ই বেরিয়েছে, ঠিক আছে। 4 মানে sp3, এটুকু আমরা বুঝতে পারছিলাম, মানে আমরা খালি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন স্টেটটা কী হবে সেইটা আমরা বুঝতে পারছিলাম ফর্মুলা ইউজ করে, কিন্তু ট্রিকটা ব্যবহার করলে কী হচ্ছে সেইটা তো পারছি, তার পাশাপাশি টোটাল নাম্বার অফ লোন পেয়ার, টোটাল নাম্বার অফ সিগমা বন্ড পুরোটাই বের করতে পারছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই ট্রিকটার কী বলবো ইউটিলিটি বা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো 3টে এক্সাম্পল আমি প্রথমে সলভ করবো হচ্ছে ফর্মুলাটা দিয়ে, তারপরে বেশ কটা এক্সাম্পল আমরা করবো ট্রিকটা ব্যবহার করে, ঠিক আছে। তো দেখো CO2 যদি হয় তাহলে এইচ এর ভ্যালু কত হবে, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন কার্বন গ্রুপ 14 এলিমেন্ট, তো 4টে, প্লাস সারাউন্ডিং অ্যাটম অক্সিজেন ডাইভ্যালেন্ট, তাহলে 0 পার অ্যাটম, তাহলে 0 যখন তখন আর কিছু দেখার দরকার নেই, চার্জ তো নেই, তাহলে কত হয়ে গেল 2 যেহেতু হলো, তাহলে আমরা বলবো যে কার্বনটা এখানে sp হাইব্রিডাইজড, ঠিক আছে। এইচ এর ভ্যালু যদি 2 হয় তাহলে কার্বন এখানে sp হাইব্রিডাইজড, ঠিক আছে। আচ্ছা SOCl2 এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু সালফারের হচ্ছে 6টা ইলেকট্রন বাইরে, প্লাস অক্সিজেনের জন্য 0, ডাইভ্যালেন্টের জন্য 0 ধরতে হয়, আর মোনোভ্যালেন্টের জন্য পার অ্যাটম 1 করে, তাহলে 2, তাহলে কত হয়ে যায় দেখো 4, তাহলে এখানে আমরা বলবো যে সালফার অ্যাটম এখানে sp3 হাইব্রিডাইজড, sp3, ঠিক আছে। HCl এখানে কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে হাফ ইন্টু কার্বনের 4টে, হাইড্রোজেন জন্য 1 মোনোভ্যালেন্ট, আর ট্রাইভ্যালেন্টের জন্য কত -1 বলেছিলাম, তাহলে -1, তাহলে ফাইনালি কত হয়ে গেল 2, তাহলে আমরা বলবো যে এখানে কার্বন এখানে sp হাইব্রিডাইজড, ঠিক আছে। দেখো আরো কতগুলো এক্সাম্পল এনেছি। প্রথমে কার্বন ডাইঅক্সাইড সেন্ট্রাল অ্যাটম কার্বন, আচ্ছা কার্বন ইলেকট্রন কটা 4টে, গ্রুপ 14 এলিমেন্ট 4টে, আর অক্সিজেনের 6টা করে, 2টো অক্সিজেন মানে 12টা, 12 আর 4 16টা, তাহলে 16কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিমাইন্ডার 0, তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে দুখানেই হচ্ছে বন্ড পেয়ার মানে সিগমা বন্ড, ঠিক আছে। আর এইটা হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে লোন পেয়ার, তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 + 0 মানে 2, তার মানে এখানে কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, ঠিক আছে। দেখো তারপর একটা SO2 সালফার 6টা ইলেকট্রন বাইরে, সালফার অক্সিজেন একই গ্রুপের এলিমেন্ট, তো 2টো আর একটা 3টে, প্রত্যেকের 6টা করে ইলেকট্রন, 3 × 6 = 18টা, তাহলে তুমি যদি 18কে যদি ভাগ করো 8 দিয়ে তাহলে 2 থাকছে রিমাইন্ডার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিগমা বন্ড বা বন্ড পেয়ার হচ্ছে 2টো, আর লোন পেয়ার হচ্ছে কটা, এই রিমাইন্ডার বাই 2 মানে একটা, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল 3, H = 3 মানেই সেন্ট্রাল অ্যাটম হচ্ছে sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। এই যে আমরা সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন পাচ্ছি, প্লাস লোন পেয়ার বন্ড পেয়ার কটা করে সেটাও পেয়ে যাচ্ছি, এইটায় কিন্তু আমাদের কি হচ্ছে এরপর আমরা যে এদের জিওমেট্রি বের করব, শেপ ডিটারমাইন করব, তার 50% কাজ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা দেখো আবারও সালফার হচ্ছে তোমার 6টা ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন, আর এরা গ্রুপ 17 এলিমেন্ট, তো 7টা করে ইলেকট্রন, 7 × 2 = 14 আর 6 = 20টা, তাহলে 20কে তুমি ভাগ করো 8 দিয়ে, তাহলে 8 × 2 = 16, পড়ে থাকলো রিমাইন্ডার কত 4, তাহলে দুখানা হচ্ছে বন্ড পেয়ার, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারবো যে বন্ড পেয়ার বা সিগমা বন্ড হচ্ছে 2টো, আর লোন পেয়ার হচ্ছে 4/2 মানে 2টো, সুতরাং টোটাল হয়ে গেল কত 4টে হচ্ছে টোটাল হাইব্রিড অরবিটাল, সুতরাং sp3, ঠিক আছে। তাহলে এখানে সালফার হচ্ছে sp3, ঠিক আছে। একটু ক্লামজি হয়ে যাচ্ছে জায়গাটা, আচ্ছা আমি এইটা করছি, হ্যাঁ এটার জায়গাটা এখানটায় হবে না। দেখো আবারও সালফার 6টা আর 7টা করে, 6 × 7 = 42, 42 আর 6 = 48টা, তাহলে 48 যদি হয় 8 দিয়ে যদি ভাগ করি, আর করার দরকার নেই, 6 × 8 = 48, মানে রিমাইন্ডার 0 মানে লোন পেয়ার নেই, লোন পেয়ার নেই মানে বন্ড পেয়ার 6টা, আর টোটাল হাইব্রিড অরবিটাল 6টা মানে sp3d2, ঠিক আছে। ICl2-, আয়োডিন ক্লোরিন সবাই গ্রুপ 17 এলিমেন্ট, তাহলে সবার 7খানা করে ইলেকট্রন বাইরে, তাহলে 2টো আর একটা 3টে, 3 × 7 = 21, আর একটা মাইনাস চার্জ মানে 22, তাহলে 8 × 22 মানে 8 × 2 = 16, 6, ঠিক আছে। তাহলে 2টো সিগমা বন্ড আর রিমাইন্ডার বাই 2 মানে 6/2 মানে 3টে হচ্ছে লোন পেয়ার, তাহলে বন্ড পেয়ার হচ্ছে 2টো, লোন পেয়ার হচ্ছে 3টে, টোটাল হয়ে গেল H = 5 মানে ICl2-র আয়োডিন হচ্ছে sp3d হাইব্রিডাইজড, ঠিক আছে। ট্রিকটা ব্যবহার করলে আমরা
একদম সঙ্গে সঙ্গে হাতে গরম রেজাল্ট পেয়ে যাব আমরা, এমনকি নাম্বার অফ বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারটাও পেয়ে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ওটা, এরপরে ওটা বুঝতে পারবে। আমি ওই লাস্ট এক্সাম্পলটা আর গেলাম না। দেখো আমার মনে হচ্ছে আমি যে ট্রিকটা তোমাদেরকে শেখালাম সেটা ইউজ করে তোমরা এবার সবগুলোই করতে পারবে, ঠিক আছে? তাও আমি 2-3টে আরও দেখিয়ে দিচ্ছি। দেখো ClF3 ক্লোরিন, আবারও এরা সবাই গ্রুপ 17, সবারই 7খানা করে ইলেকট্রন, তাহলে 4 সাথে 28, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি 28কে 3 8 24 4, তার মানে সিগমা বন্ড বা বন্ড পেয়ার হচ্ছে 3টে আর লোন পেয়ার হচ্ছে রিমাইন্ডার বাই 2 মানে 2টো। সুতরাং টোটাল 5খানা হয়ে গেল স্টেরিক নাম্বার। সুতরাং এখানে সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন sp3d, রাইট? এখানটায় আসো, জেনন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, 8খানা ইলেকট্রন, 8টা অক্সিজেনের 6টা, 8 আর 6 14টা, আর এদের 7টা করে, 4 সাথে 28, 28 আর 14 42, তাহলে 42কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো 42, তাই তো? হ্যাঁ, তাহলে 5 8 40 হয়ে গেল, তাহলে 5খানা হয়ে গেল বন্ড পেয়ার, আর 2/2 মানে 1, তার মানে একটা হচ্ছে লোন পেয়ার। তাহলে 5 আর 1 টোটাল 6, 6 মানে এখানে জেনন sp3d2, ঠিক আছে? লাস্ট এক্সাম্পলটা আসো, HCN, কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, কার্বনের কটা ইলেকট্রন? 4টে। হাইড্রোজেনের আমরা কি ধরবো ট্রিক যখন ব্যবহার করবো? 7খানা ধরবো, তাহলে 4 আর 7 11, নাইট্রোজেনের কটা? 5টা, 11 আর 5 16, 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 2, অনলি 2, তার মানে বন্ড পেয়ার বা সিগমা বন্ড হচ্ছে 2খানা, লোন পেয়ার হচ্ছে 0। সুতরাং এখানটায় কার্বনটা হচ্ছে sp। এবার আমরা এটা বুঝতে পারবো যে sp হলে লিনিয়ার, বা sp2 হলে ট্রাইগোনাল, প্লেনার, sp3 হলে টেট্রাহেড্রাল। এই যে স্ট্রাকচারগুলো যেগুলোকে আমরা আগের বা তার আগের ভিডিওতে, হাইব্রিডেশনের ফার্স্ট ভিডিওতে আমরা একটা ট্যাবুলার ফর্মে শিখেছিলাম। সেখানে আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে ওদের রেগুলার জিওমেট্রি। আমরা এরপর VSEPR থিওরিতে জানবো যে এই রেগুলার জিওমেট্রিটাকে আমরা ইলেকট্রনিক জিওমেট্রি নামেও চিনি। এবং ফাইনালি যখন লোন পেয়ার যদি কোথাও উপস্থিত থেকে থাকে তাহলে সেই রেগুলার জিওমেট্রিটা আর রেগুলার থাকে না, সেটা ডিস্টর্টেড হয়। কীভাবে ডিস্টর্টেড হয়, কতটা হয়, কেন হয়, ইত্যাদি নিয়েই আমাদের পরবর্তী টপিক আজকে, সেটা হচ্ছে VSEPR থিওরি। আচ্ছা, আমরা এবার শুরু করছি VSEPR থিওরি। দেখো, ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অর্থাৎ ভ্যালেন্স শেল মানে যোজ্যতা কক্ষে, সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রন পেয়ার যেগুলো থাকে, তারা পরস্পরকে রিপালশন করে। এখন এই ইলেকট্রন পেয়ার এলো কোত্থেকে? একটা এক্সাম্পল দিই, ধরা যাক অ্যামোনিয়া মলিকিউল তৈরি হচ্ছে NH3, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড আমরা একটু আগে দেখলাম। sp3 মানে 4খানা হাইব্রিড অরবিটাল থাকবে, সাপোজ এইটা একটা, আর এইখানে 3খানা অরবিটাল। এখন যদি আমরা দেখি যে অ্যামোনিয়ার এই 4টে অরবিটাল যখন তৈরি হয়েছে sp3, একটা s এবং 3টে p অরবিটাল মিলিয়ে, সেই 2s অরবিটালটাতে 2টো ইলেকট্রন ছিল, আর 3খানা p অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন ছিল। তো sp3 হওয়ার পরে একটা sp3 অরবিটালে, সাপোজ ওপরেরটা, একটা sp3 অরবিটালে সাপোজ 2খানা ইলেকট্রন, আর বাকি অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন। তাহলে এইটা হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার। আবার যখন NH3 তৈরি হবে তখন 3খানা হাইড্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেন ওভারল্যাপ করবে। তো যখন হাইড্রোজেন একটা অ্যাটম আসবে ওভারল্যাপ করতে, তখন হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন থাকবে। তো ওভারল্যাপিংয়ের পরে এখানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি হবে, আরও একটা হাইড্রোজেন এখানে আসবে, ইলেকট্রন পেয়ার তৈরি হবে, আরও একটা হাইড্রোজেন এখানে আসবে, তার ইলেকট্রনটা দিয়ে ইলেকট্রন পেয়ার তৈরি হয়ে গেল। তাই জন্য আমরা বলছি যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার। এবার বলছি যে এই ইলেকট্রন পেয়ারগুলো কী করবে? পরস্পরকে রিপেল করবে, বিকর্ষণ করবে। তো এই নিয়েই আমাদের এই থিওরি। তো দেখো কি বলছে এখানে, বিজ্ঞানী সিজউইক এবং পাওয়েল এরা দুজন এই থিওরি প্রথম আবিষ্কার করেছিলেন বা প্রপোজ করেছিলেন, তারপরে গিলেস্পি সেটাকে এক্সটেন্ড করেন। প্রথম পয়েন্ট হচ্ছে যে ইন আ মলিকিউল সেন্ট্রাল অ্যাটম কন্টেইনস 2 টাইপস অফ ইলেকট্রন পেয়ার্স। এই যে দেখাচ্ছি আমরা 2 টাইপস কেন? একটাকে আমরা বলছি বন্ড পেয়ার, অর্থাৎ যে ইলেকট্রন পেয়ার দিয়ে বন্ড তৈরি হচ্ছে, আমরা এইটাকেই তো পরবর্তীকালে এরকম দেখাই যে নাইট্রোজেন আর এই এরকম সিগমা বন্ড তৈরি করেছে। তো যে ইলেকট্রন পেয়ার বন্ড তৈরি করে তাদেরকে আমরা বলি বন্ড পেয়ার। ব্র্যাকেটে দেখো দ্যাট ইজ সিগমা বন্ড লিখেছি, বন্ড পেয়ারকে আমরা BP লিখি সংক্ষেপে। সিগমা বন্ড কেন লিখেছি? বন্ড তো পাই বন্ড হতে পারে, কিন্তু কোনো হাইব্রিড অরবিটাল যখন বন্ড ফরমেশনে যাবে তখন সে অলওয়েজ সিগমা বন্ড তৈরি করতেই যাবে। হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড তৈরি করে না, আমরা আগে আলোচনা করেছিলাম। বা হাইব্রিডের সঙ্গে পাই বন্ডের কোনো সম্পর্ক নেই। তাহলে এইটা হয়ে গেল, এইগুলো হয়ে গেল বন্ড পেয়ার, মানে সিগমা বন্ড তৈরি করার জন্য যে ইলেকট্রন পেয়ার। আর এক ধরনের ইলেকট্রন পেয়ার যাদেরকে আমরা বলি লোন পেয়ার, সেটা কারা? এই ওপরে যেটা আছে,
ও কিন্তু অন্য কোনো অ্যাটম ওর সঙ্গে বন্ড তৈরি করতে আসেনি, ও একা একাই রয়ে গেছে, লোনলি বা একা একা রয়ে গেছে, সেই জন্য ওর নাম হচ্ছে লোন পেয়ার। তাহলে দু ধরনের ইলেকট্রন পেয়ার কোনো একটা সেন্ট্রাল অ্যাটম ধারণ করে, একটা হচ্ছে বন্ড পেয়ার দ্যাট ইজ সিগমা বন্ড, আর একটা হচ্ছে লোন পেয়ার। ঠিক আছে, এবার বলছি যে ইলেকট্রন পেয়ার রিপেল ইচ আদার, সেই হিসেবেই নামটা, সেই জন্য নামটাতে বলছি যে ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এবারে ইলেকট্রন পেয়ারগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক, কারণ ইলেকট্রন ক্লাউড তো রিপালশনই হবে। তো এরা যদি রিপেল করে তাহলে পরস্পর থেকে দূরে সরে যাবে। এবার এরা সবসময় যেহেতু রিপেল করে তাই এরা কী লেখা আছে, অ্যান্ড মেনটেইন ম্যাক্সিমাম ডিস্টেন্স। ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি এরা থাকে তাহলে বিকর্ষণ মিনিমাম হবে, রিপালশন মিনিমাম হবে, আর রিপালশন যদি মিনিমাম হয় তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়ানোর জন্য কী করে ইলেকট্রন পেয়ার, ওয়েন রিপেল ইচ আদার দে মেনটেইন ম্যাক্সিমাম ডিস্টেন্স টু গিভ স্টেবিলিটি টু দ্য মলিকিউল। ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে যদি সবার সঙ্গে সবার ঝগড়া হয় তাহলে তাদেরকে দূরে দূরে থাকাই ভালো, সেক্ষেত্রে ঝগড়া কম হবে এবং পরিবেশ, শান্ত পরিবেশটা বজায় থাকবে, দ্যাট ইজ স্টেবিলিটি বজায় থাকবে। তো এখানেও একই জিনিসটা ঘটে। থার্ড হচ্ছে, দেখো আমরা বলছি ইলেকট্রনিক জিওমেট্রি অফ দ্য মলিকিউল। ইলেকট্রনিক জিওমেট্রি মানে কি, মানে হচ্ছে যে পার্টিকুলার জিওমেট্রিটা হাইব্রিডাইজেশন থিওরি থেকে এসেছে, মানে যেমনটা এক্স্যাক্টলি হওয়া উচিত। ঠিক আছে, আমরা এটাকে অনেক সময় মলিকিউলার স্ট্রাকচার বলি, অনেক সময় মলিকিউলার স্ট্রাকচার, গঠন, মানে গঠন কাঠামোটা যেমন হওয়া উচিত সেটাকে একটু খুব ভালোভাবে বললে আমরা ইলেকট্রনিক জিওমেট্রি এই নামে চিনি। তো বলছে ইলেকট্রনিক জিওমেট্রি অফ দ্য মলিকিউল ইজ ডিসাইডেড বাই টোটাল নাম্বার অফ HO, মানে হাইব্রিড অরবিটাল। টোটাল কতগুলো হাইব্রিড অরবিটাল আছে সেইটা থেকে ইলেকট্রনিক জিওমেট্রি ডিসাইডেড হয়। আচ্ছা, এবার হাইব্রিড অরবিটাল মানে কি বলছে, যে দ্যাট ইজ টোটাল নাম্বার অফ সিগমা বন্ড, মানে বন্ড পেয়ার, অ্যান্ড লোন পেয়ার। আমরা একটু এই ট্রিকটা ব্যবহার করলাম, সেখানে আমরা দেখলাম যে টোটাল H যখন আমরা কাউন্ট করলাম, সাপোজ অ্যামোনিয়ার ক্ষেত্রে 4 কাউন্ট করলাম, আমরা দেখলাম বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1। তাহলে বন্ড পেয়ার আর লোন পেয়ার দুটো যদি একসঙ্গে টোটাল করি তাহলে যে সংখ্যাটা হবে সেইটা হচ্ছে টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এবং সেই সংখ্যাটাই ডিসাইড করবে যে ওই মলিকিউলের ইলেকট্রনিক জিওমেট্রি কী হবে। এবার ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে দেখো বলছে ইফ সেন্ট্রাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই সিগমা বন্ডস অনলি উইথ সিমিলার অ্যাটমস, মানে সেন্ট্রাল অ্যাটমের চারদিকে খালি সিগমা বন্ডই থাকবে। আমরা যখন অ্যামোনিয়ার এক্সাম্পল দেখলাম একটু আগে, যে নাইট্রোজেনের 3 দিকে সিগমা বন্ড উইথ হাইড্রোজেন, আর একদিকে লোন পেয়ার আছে। তো এখানে এরা বলছে যে যদি সিগমা বন্ডের চারপাশে কেবলমাত্র, যদি সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কেবলমাত্র সিগমা বন্ডই থাকে, দ্যাট ইজ ইফ নো লোন পেয়ার ইজ প্রেজেন্ট অন সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমে যদি কোনো লোন পেয়ার না থাকে, দ্য মলিকিউল উইল হ্যাভ রেগুলার জিওমেট্রি অ্যাজ প্রেডিক্টেড ফ্রম হাইব্রিডাইজেশন থিওরি। হাইব্রিডাইজেশন থিওরি থেকে যে জিওমেট্রিটা প্রেডিক্ট করা হয়েছিল সেটাকে আমরা কী নামে চিনলাম, ইলেকট্রনিক জিওমেট্রি। তো বলছে যে মলিকিউলটার জিওমেট্রি এই ইলেকট্রনিক জিওমেট্রির মতনই হবে, এক্স্যাক্টলি একই রকম হবে, অর্থাৎ রেগুলার হবে জিওমেট্রিটা। সেইটা তখনই হবে যদি সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কেবলমাত্র সিগমা বন্ড থাকে উইথ সিমিলার অ্যাটম, আদারওয়াইজ কী হবে, সেটা ডিস্টর্টেড হবে, রেগুলার জিওমেট্রিটা থাকবে না আর। ঠিক আছে, মানে যেরকমটা আমরা প্রেডিক্ট করছি হাইব্রিডাইজেশন থেকে সেই রকমটা আর থাকবে না। ফর এক্সাম্পল মিথেন CH4, আমরা হাইব্রিডাইজেশন থিওরি থেকে প্রেডিক্ট করছি যে ওর H = 4, সুতরাং ওর ইলেকট্রনিক জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, সুতরাং মলিকিউলটারও জিওমেট্রি টেট্রাহেড্রাল হওয়া উচিত, এবং সেটাই হয়। কিন্তু অ্যামোনিয়া, ওখানে আমরা দেখছি যে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, তাহলে অ্যামোনিয়ার ইলেকট্রনিক জিওমেট্রি টেট্রাহেড্রাল, সুতরাং মলিকিউলটার জিওমেট্রি অফ দ্য মলিকিউল বা মলিকিউলার জিওমেট্রি, যেটাকে আমরা শেপ অফ দ্য মলিকিউল বলি, অর্থাৎ অ্যামোনিয়া মলিকিউলটার শেপ কেমন, সেটাও sp3 যেহেতু তাহলে টেট্রাহেড্রাল হওয়া উচিত। কিন্তু বাস্তবে আমরা দেখি যে ওটা টেট্রাহেড্রাল হয় না কেন, ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার। যখনই লোন পেয়ার প্রেজেন্ট থাকছে, বা এই যে আমি এখানে লিখেছি সিগমা বন্ড অনলি, তো যখনই সিগমা বন্ডের পাশাপাশি পাই বন্ডও চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে এই যে রেগুলার জিওমেট্রি অ্যাজ প্রেডিক্টেড ফ্রম হাইব্রিডাইজেশন থিওরি, এইটা তখন আর মেনটেন হয় না। আচ্ছা, ফোর্থ পয়েন্টের এক্সটেনশন হচ্ছে ফিফথ পয়েন্টটা। এখানে বলছে মলিকিউলস হ্যাভিং সিগমা বন্ড পেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ লোন পেয়ার অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম ডু নট শো রেগুলার জিওমেট্রি। তার মানে হাইব্রিডাইজেশন থিওরি থেকে আমরা যে জিওমেট্রিটা প্রেডিক্ট করি, যেটাকে আমরা ইলেকট্রনিক জিওমেট্রিও বলি, সেই জিওমেট্রিটা দেখায় না মলিকিউল যদি সেন্ট্রাল অ্যাটমের পাশে সিগমা বন্ড এবং লোন পেয়ার দুটোই যদি থাকে। Rather, their shape is quite different with different bond angle.
এবার কি হয়, মলিকিউলটার শেপ বা মলিকিউলটার জিওমেট্রি আলাদা হয়ে যায়, প্রেডিক্টেড যা ছিল জিওমেট্রি সেটার থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা, এবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমরা এটা জানি সকলে, যারা তোমরা অলরেডি পড়ে ফেলেছো বেসিক পেয়ার থিওরি, তোমরা জানবে যে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের রিপালশনটা ম্যাক্সিমাম। এই যে আমরা রিপালশন বলে বলছি যে ইলেকট্রন পেয়ার পরস্পরকে রিপালশন করে, এখন লোন পেয়ারও ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ারও ইলেকট্রন পেয়ার, দুটোর মধ্যে লোন পেয়ারদের রিপালশন করার ক্ষমতা বেশি। তাহলে লোন পেয়ার রিপালশন ম্যাক্সিমাম, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, আর বন্ড পেয়ারের যেহেতু রিপালশন করার ক্ষমতা কম, তাই বন্ড পেয়ার রিপালশন সব থেকে কম। এইটুকু আমরা জানি, কিন্তু আমরা অনেকেই এর পেছনে আসল কারণটাই জানি না। খুবই সিম্পল কারণটা। দেখো এখানে বলছে যে লোন পেয়ারস আর আন্ডার ইনফ্লুয়েন্স অফ ওয়ান নিউক্লিয়াস। আমরা একটা অ্যামোনিয়ার ছবি এঁকেছিলাম, আমি আরেকটা ছবিটা এঁকে দিচ্ছি। অ্যামোনিয়া এরকম দেখতে হয়, তিনখানা বন্ড পেয়ার থাকে হাইড্রোজেনের সঙ্গে, আর একটা লোন পেয়ার থাকে। তো দেখো লোন পেয়ারটা কেবলমাত্রই নাইট্রোজেনের যে নিউক্লিয়াস সেটাই লোন পেয়ারটাকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু এই যে বন্ডটা মানে এই যে বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে বন্ড পেয়ার, এই বন্ড পেয়ারটা হাইড্রোজেনের নিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেনের নিউক্লিয়াস দুজনের ইনফ্লুয়েন্সের মধ্যেই আছে। ন্যাচারালি এই ইলেকট্রন ক্লাউডটা অনেক বেশি, মানে দুজনের আন্ডারে আছে, মানে অনেক বেশি কি বলবো, ও খুব বেশি নিজের যে ভলিউমটা সেটা বাড়াতে পারছে না, অনেকটা শৃঙ্খলিত আর কি। কিন্তু এই লোন পেয়ারটা একে যেহেতু একজন মাত্র আকর্ষণ করে আছে, ন্যাচারালি ও অনেকটা স্পেস জুড়ে থাকতে পারে। এর ফলে কি হচ্ছে দেখো, লোন পেয়ারস আর আন্ডার ইনফ্লুয়েন্স অফ ওয়ান নিউক্লিয়াস অকুপাইং মোর স্পেস, অনেকটা জায়গা জুড়ে থাকছে, while bond pairs are under influence of two nuclei hence occupy less space। এবার তুমি একটা জিনিস ভাবো, যখন দুজনের মধ্যে বিকর্ষণ হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, যার আয়তন বেশি, যে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে, সে বেশি জায়গা নেওয়ার জন্য অন্যকে একটু বেশি পরিমাণেই ঠেলবে নিজের জায়গাটুকু করে নেওয়ার জন্য। ন্যাচারালি তার রিপালশন বা রিপেল করার যে এবিলিটি সেটা একটু বেশিই হবে। সেই কারণেই লোন পেয়ারের thus repulsion exhibits by lone pair is more than bond pair। তাই জন্য লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের যাদের দুজনেরই খুব বেশি বেশি জায়গা দরকার তাদের মধ্যে রিপালশন ম্যাক্সিমাম, আর বন্ড পেয়ার যখন হয় ওদের রিপালশন যেহেতু মিনিমাম, ওদের জায়গা যেহেতু কম দরকার, তাই রিপালশনটা মিনিমাম। ঠিক আছে। আচ্ছা, এই যে 6 নম্বর যে পয়েন্টে লিখলাম আমি, এর যা কনসিকুয়েন্স, এর যা ফলাফল, সেটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। আমি এই উপরে 5 নম্বর পয়েন্টটা মুছছি, ছবিটা আঁকতে সুবিধা হবে। সাপোজ একটা মলিকিউল আছে Ab2, ঠিক আছে। এবার Ab2 মলিকিউলে এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যার দুখানা লোন পেয়ার আছে, ঠিক আছে। এই ধরনের মলিকিউলের এক্সাম্পল হচ্ছে জল, H2O, অক্সিজেনের সেন্ট্রাল অ্যাটম এবং দুখানা লোন পেয়ার আছে। আমি যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে জলের স্ট্রাকচারটা এরকম হয়, একটা লোন পেয়ার এইদিকে থাকলো আর একটা লোন পেয়ার এদিকে থাকলো। এবার কি হচ্ছে তাহলে, লোন পেয়ার পরস্পরকে রিপালশন করছে, লোন পেয়ার বন্ড পেয়ারকেও রিপালশন করছে, আর বন্ড পেয়ারও পরস্পরকে রিপালশন, সবাইকে রিপেল করবে, করে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স এরা বজায় রাখবে। এবার আমরা একটু আগেই শিখলাম যে দেখো এখানে দুখানা সিগমা বন্ড, মানে দুখানা বন্ড পেয়ার আর দুখানা লোন পেয়ার যদি হয়, তাহলে টোটাল আমরা জানছি যে স্টেরিক নাম্বার বা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, আর সেটা যদি হয় তাহলে সেন্ট্রাল অ্যাটম সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। sp3 যদি হাইব্রিডাইজড হয়, প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত। এই যে হওয়া উচিত, এইটা হচ্ছে ইলেকট্রনিক জিওমেট্রি, মানে যেটা অ্যাকর্ডিং টু হাইব্রিডাইজেশন থিওরি যেটা আসা উচিত। বাস্তবে যেহেতু লোন পেয়ার প্রেজেন্ট, এবং যেহেতু লোন পেয়ার বা লোন পেয়ার বন্ড পেয়ার বা ইভেন বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, এবার কি হচ্ছে, এই যে ইলেকট্রনিক জিওমেট্রি এটা বাস্তবে আর অবজার্ভ করা যায় না। ঠিক আছে। দেখো একটা জিনিস, নর্মালি আমি এই অ্যাঙ্গেলগুলোকে নাম দিচ্ছি আগে। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, একটা লোন পেয়ারের সঙ্গে একটা OH বন্ডের অ্যাঙ্গেল। আচ্ছা, এই লোন পেয়ারের সঙ্গে এই OH বন্ডের অ্যাঙ্গেলও তাই, মানে θ2, সেটাকে আমি আর আলাদা করে লিখছি না। আর এই অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, দুটো বন্ড পেয়ারের মধ্যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে θ3। এইবার দেখো কোন অ্যাঙ্গেলটার ভ্যালু ম্যাক্সিমাম। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত,
কিন্তু বাস্তবে কোনোটারই ভ্যালু 109°28' হয় না। তাহলে শুরুতে আমরা লিখবো যে নো বন্ড অ্যাঙ্গেল ইজ অফ 109°28'। লোন পেয়ার এবং লোন পেয়ারের মধ্যে যেহেতু রিপালশনটা ম্যাক্সিমাম, তাহলে ওরা ম্যাক্সিমাম ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবে। ন্যাচারালি ওদের মধ্যেকার বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা সব থেকে বেশি হবে। লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশনটা মাঝারি, তাহলে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের যে রিপালশন মানে এদের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও মাঝারি মানের হবে θ2। আর বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার এদের মধ্যেকার রিপালশনটা মিনিমাম। তাহলে রিপালশন যদি মিনিমাম হয় তাহলে এরা পরস্পর থেকে দূরে সরে যেতে এদের হবে না, সুতরাং এরা রিল্যাক্স করতে পারবে এবং পরস্পরের কাছাকাছি থাকতে পারবে। ন্যাচারালি এই বন্ড অ্যাঙ্গেলটা হবে মিনিমাম। ঠিক আছে, দেখো আমরা জাস্ট এই একটা ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করে ফেলতে পারলাম। যদিও আমরা ভিএসি পেয়ার থিওরি পড়ার পরে এই বন্ড অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে, এবং আমরা আলোচনা করব পরে, কিন্তু এই যে বেসিক আইডিয়াটা, এটা থেকেই আমরা বন্ড অ্যাঙ্গেল কি করে কম্পেয়ার করতে হয় তার একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট দেখো, পাই বন্ডস ডু নট প্লে এনি রোল ইন ডিসাইডিং জিওমেট্রি অর শেপ অফ দ্য মলিকিউল। আমরা এর আগেই বলছিলাম যে পাই বন্ড তো হাইব্রিডেশনে অংশগ্রহণই করে না, সুতরাং পাই বন্ড কখনোই মলিকুলার জিওমেট্রি ডিসাইড করতে পারে না। কিন্তু বাট পাই ইলেকট্রন ক্লাউড ইজ লুজলি বাউন্ড। আমরা জানি সিগমা বন্ড অনেক স্ট্রং হয়, পাই বন্ড অনেক উইক হয়, সেই কারণে পাই বন্ডের ইলেকট্রন ক্লাউডগুলো অত খুব ভালোভাবে নিজেদের সঙ্গে ওভারল্যাপিং করতে পারে না, যেরকমটা সিগমা বন্ড পারে। তো তাই জন্য তারা খুব লুজলি বাউন্ড হয়। এবং মাল্টিপল বন্ড মানে ধরো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, যেখানে সিগমা বন্ডের পাশাপাশি পাই বন্ডও আছে। যখনই একটা সিঙ্গেল বন্ডের পরিবর্তে একটা ডাবল বন্ড হচ্ছে, মানে একটা সিগমা বন্ড, সিঙ্গেল মানে সিগমা বন্ড, আর ডাবল বন্ড মানে সিগমা প্লাস পাই, দুটোই হয়ে যাচ্ছে। সুতরাং মাল্টিপল বন্ডে আমরা বলতে পারি দুটো বন্ড, সুতরাং নাম্বার অফ ইলেকট্রন বেশি, 4টে ইলেকট্রন। তাহলে অ্যান্ড মাল্টিপল বন্ড কন্টেইন মোর নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এক হচ্ছে বেশি নাম্বার অফ ইলেকট্রন থাকে, আর দ্বিতীয় হচ্ছে পাই ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড, এর কারণে কি হয়, ওদের বেশি জায়গা লাগবে, তাই না? সো ইট নিডস মোর স্পেস অ্যান্ড হেন্স ইটস রিপালশন ইজ মোর। যারা যত বেশি জায়গা জুড়ে অবস্থান করবে তারা সেই জায়গাটাকে বজায় রাখার জন্য তত বেশি তারা রিপালশন করবে। ন্যাচারালি যদি একটা সিঙ্গেল বন্ডের সঙ্গে একটা ডাবল বন্ডের কম্পেয়ার করা হয়, তাহলে ডাবল বন্ড তার রিপালশনটা বেশি হবে, সিঙ্গেল বন্ড তার রিপালশন কম হবে। ন্যাচারালি রিপালশনের অর্ডার হচ্ছে মাল্টিপল বন্ড রিপালশন, এম ফর মাল্টিপল বন্ড, এস ফর সিঙ্গেল বন্ড। তাহলে মাল্টিপল বন্ডের মধ্যে রিপালশন ম্যাক্সিমাম, বন্ড পেয়ারগুলোর মধ্যে মাল্টিপল বন্ডের সঙ্গে সিঙ্গেল বন্ডের রিপালশন মাঝারি, আর সিঙ্গেল বন্ড রিপালশন সব থেকে কম। এগুলো হচ্ছে বন্ড পেয়ারগুলোর মধ্যেকার রিপালশন। লোন পেয়ারের সঙ্গে রিপালশন তো বেশিই হবে সবার সঙ্গে সবার। লোন পেয়ারের সঙ্গে সিঙ্গেল বন্ড, এবার তাহলে তুমি ভাবো লোন পেয়ারের সঙ্গে সিঙ্গেল বন্ডের যা রিপালশন, লোন পেয়ারের সঙ্গে একই টাইপের একই অ্যাটম যখন ডাবল বন্ড করছে তখন রিপালশন ন্যাচারালি বেশি হবে, কারণ সিঙ্গেল বন্ডের থেকে ডাবল বন্ড বেশি জায়গা অকুপাই করতে চায়। ঠিক আছে, এইটার আমি বেশ কয়েকটা এক্সাম্পল বলছি কপি করভাবে। দেখো 7 নম্বর পয়েন্টের এগেনস্টে 3-4টে এক্সাম্পল আমি লিখে রেখেছি। তো প্রথমটা দেখো COCl2, আমরা দেখবো যে এখানে সেন্ট্রাল কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আমরা যে ফর্মুলা বা যে ট্রিক বললাম সেটা তুমি ব্যবহার করো, তাহলেই বুঝতে পারবে যে এটা sp2 হচ্ছে। এইবার তাই যদি হয় sp2, তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে হওয়া দরকার, এবং এর শেপটা হওয়া দরকার ট্রাইগোনাল প্লেনার। এটা হবে, কিন্তু বিষয়টা ইররেগুলার, মানে এক্স্যাক্ট ট্রাইগোনাল প্লেনার হবে না। এক্স্যাক্ট যদি হতে হয় তাহলে এক্স্যাক্ট বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হওয়া দরকার। কিন্তু তুমি দেখো এখানে বন্ড পেয়ারগুলো একটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, মাল্টিপল বন্ড। তাহলে মাল্টিপল বন্ড আর সিঙ্গেল বন্ডের যা রিপালশন তার তুলনায় নিশ্চয়ই সিঙ্গেল বন্ডের রিপালশন কম হবে। তো আমরা যদি এটাকে θ1 বলি, এটাকে যদি θ2 বলি, আর এটাকে যদি θ3 বলি, তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবো যে θ1 আর θ2-র ভ্যালু সমান, কারণ দুটোই হচ্ছে বন্ড পেয়ার, মাল্টিপল বন্ড এবং সিঙ্গেল বন্ড। অ্যাট দ্য সেম টাইম দুটো অ্যাঙ্গেলই হচ্ছে CLCO অ্যাঙ্গেল, ঠিক আছে, যেটা হচ্ছে বেশি। আর CL এই অ্যাঙ্গেলটা θ3 এর ভ্যালু কম। কেন? কারণ এদের মধ্যে যদি রিপালশন বেশি হয় তাহলে এরা পরস্পর থেকে দূরে সরার চেষ্টা করবে, আর এই দুটো পরস্পর থেকে দূরে সরার চেষ্টা করবে, ফলে এরা পরস্পরের কাছে চলে আসবে। ন্যাচারালি θ3-র ভ্যালু হচ্ছে এদের থেকে কম। ঠিক আছে, তাহলে এই যে কম হয়ে গেল, আমরা এটা বলতে পারি যে θ1 আর θ2 এই দুটো ভ্যালু হচ্ছে মোর দ্যান 120 ডিগ্রি।
থেকে বেশি, আর থিটা থ্রির ভ্যালু আমরা বলবো যে লেস দেন 120 ডিগ্রি। ঠিক আছে, এবার লেস দেন 120 ডিগ্রি মানে কত ডিগ্রি সেইটা আমাদের বিচার্য বিষয় না, কোয়ান্টিটেটিভ কোনো আলোচনা আমরা এখানে করছি না, আমরা খালি কম্প্যারিজন করব। তাহলে আমরা একটা COCl2 যদি স্ট্রাকচার দেওয়া থাকে তাহলে আমরা এটুকু অন্তত বুঝতে পারবো যে ClCCl বন্ড অ্যাঙ্গেলটা কম 120 ডিগ্রির থেকে, এবং ClCO বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু 120 ডিগ্রির থেকে বেশি। একই রকমভাবে তুমি যদি POCl3 স্ট্রাকচারে আসো, তাহলে এই যে উপরে যে ডাবল বন্ডটা রয়েছে, আমি একটা মডেল দেখাই তোমাদেরকে। সাপোজ এই আমি যেটা ধরে রয়েছি এটা হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সঙ্গে এটার সঙ্গে এই যে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট, বা এইটা বা এটা, অক্সিজেনের সঙ্গে বাকি তিনজনেরই যে বন্ড অ্যাঙ্গেল সেইটা প্রত্যেকটাই ডিস্টর্টেড হবে, কারণ ডাবল বন্ড আর তোমার ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের তোমার রিপালশনটা বেশি হবে। তাহলে যদি এই বন্ড অ্যাঙ্গেলগুলো বেশি হয়ে যায় তাহলে ClPCl এই যে বন্ড অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যদি রিপেল করে একে, তাহলে এটা আরও নিচের দিকে নামতে থাকবে এবং এটাও নিচের দিকে নামতে থাকবে, ন্যাচারালি এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কমে আসবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে দেখো, আমি যদি নামই লিখি বন্ড অ্যাঙ্গেলগুলোর, যে Cl P আর O এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি, কারণ এদের মধ্যেকার ডাবল সিঙ্গেল মধ্যে রিপালশন বেশি। এবার বন্ড অ্যাঙ্গেল বেশি মানে এটা কার থেকে বেশি হয়ে যাবে, এটা হচ্ছে আমরা লিখব মোর দ্যান 109 ডিগ্রি 28 মিনিট। আর অ্যাঙ্গেল ClPCl এটা হচ্ছে লেস দ্যান 109 ডিগ্রি 28 মিনিট। ইজিলি আমরা কম্পেয়ার করতে পারছি। ঠিক আছে, পরের স্ট্রাকচারটাতে আসো। দেখো আবার ওখানে ডাবল বন্ড আছে। এবার এরও একটা মডেল আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এক্স্যাক্টলি দেখো এরকম, সবুজটা হচ্ছে অক্সিজেন, সাদাগুলো ফ্লুরিন। তাহলে এই যে অক্সিজেনটা রয়েছে একে বিকর্ষণ করবে, একে এবং একে সবাইকে বিকর্ষণ করবে, এবং সব ক্ষেত্রেই ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের বিকর্ষণ বেশি হবে। একটা জিনিস ভেবে দেখো, আমি যদি ইকুইটোরিয়াল বন্ডগুলোকে ভাবি, খালি ইকুইটোরিয়াল মানে যারা অন দ্য প্লেন, সেই ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা 120 ডিগ্রি হওয়া উচিত ছিল। এখন কী হবে, যেহেতু রিপালশন বেশি হয়ে গেছে, তাহলে OSF এই বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে আর FSF বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, তাই না? এই যদি একেও এবং একেও যদি রিপেল করে, তাহলে এরা দুজনই পরস্পরের কাছে সরে আসতে চেষ্টা করবে। ন্যাচারালি এরা যদি কাছে সরে আসে তাহলে এই বন্ডটা অ্যাঙ্গেলটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দেখো, ইকুইটোরিয়াল বন্ডগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে FSF এই বন্ড অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা যেটা 120 ডিগ্রি হওয়া দরকার ছিল, এটা এখন লেস দেন 120 হয়ে যাবে। আর OSF বন্ড অ্যাঙ্গেল গ্রেটার দেন 120 ডিগ্রি হয়ে যাবে। এই যে OSF বন্ড অ্যাঙ্গেল 120, যদি এরা স্কুইজ করে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা বেড়ে গেল। ঠিক আছে, আর অ্যাক্সিয়াল বন্ড যেগুলো আছে দেখো, এই যে অ্যাক্সিয়াল বন্ড উপরে আর নিচে, এবার অক্সিজেন একেও বিকর্ষণ করবে, অক্সিজেন একেও বিকর্ষণ করবে। এখন এরা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং আমি যদি বলি যে OSF বন্ড অ্যাঙ্গেল OSF 90 ডিগ্রি, এবারে যদি একে রিপেল করে তাহলে এখান থেকে এর কাছ থেকে দূরে সরতে থাকবে, আবার এটাও তাই দূরে সরতে থাকবে। ন্যাচারালি এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে FSF এই যে বন্ড অ্যাঙ্গেলটা এখন 180 ছিল, তাহলে এবার যদি এই দুটোই স্কুইজ করে যায় তাহলে এখন 180 থেকে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তাহলে আমরা বলবো যে অ্যাক্সিয়ালের ক্ষেত্রে FSF, হ্যাঁ, FSF এই বন্ড অ্যাঙ্গেল 180 হওয়ার কথা, তার থেকে কম হবে, তাহলে লেস দেন 180 ডিগ্রি। আর OSF বন্ড অ্যাঙ্গেল OSF 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, সেটা বেশি হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি শুধুমাত্র এই VSEPR থিওরির কতগুলো যে পস্টুলেটস বা তার যে স্বীকার্য বিষয়গুলো, সেইগুলোর মাধ্যমেই আমরা কিন্তু অনেক রকমের কোয়েশ্চেনের আনসার করে ফেলতে পারছি, এবং এইগুলোই কিন্তু বিভিন্ন ফর্মে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন হিসেবে আসবে। একটা লাস্ট এক্সাম্পল আছে SOCl2। আমরা যদি আবার এটাকে ফর্মুলায় ফেলি তাহলে আমরা দেখব যে এই সালফারটা সেন্ট্রাল, এটা sp3 হাইব্রিডাইজড, সুতরাং এক্ষেত্রেও প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু সেটা হবে না ন্যাচারালি। এবার এখানে দেখো 3 ধরনের বন্ডই প্রেজেন্ট, মানে 3 ধরনের
চার ধরনের রিপালশনই প্রেজেন্ট। লোন পেয়ারের সঙ্গে ডাবল বন্ডের রিপালশন, ডাবল বন্ডের সঙ্গে সিঙ্গেল বন্ডের রিপালশন, সিঙ্গেল বন্ড রিপালশন এবং লোন পেয়ারের সঙ্গে সিঙ্গেল বন্ডের রিপালশন। চারটেই কিন্তু আলাদা নেচারের রিপালশন। আমি এটাকে বলবো θ1, এটা ধরো θ2, এটা ধরো θ3 অ্যান্ড দিস ইজ θ4। চারটে বন্ড অ্যাঙ্গেলই আলাদা হবে। ন্যাচারালি দেখো সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল কার হবে? সব থেকে বেশি পরস্পরের থেকে দূরে সরে যাবে কারা? যাদের মধ্যে রিপালশন বেশি। সব থেকে বেশি রিপেল করে কে? লোন পেয়ার, তারপরে মাল্টিপল বন্ড। তাহলে লোন পেয়ার মাল্টিপল বন্ডের যে রিপালশন সেটা বেশি, সুতরাং সেই বন্ড অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম। তারপরে লোন পেয়ার সিঙ্গেল বন্ড, ঠিক আছে, লোন পেয়ার সিঙ্গেল বন্ড θ4, কারণ লোন পেয়ার তো ম্যাক্সিমাম রিপালশনই করবে। প্রথমে সব থেকে বেশি করবে ডাবল বন্ডের সঙ্গে, তারপর সিঙ্গেল বন্ডের সঙ্গে। এরপর আসছি বন্ড পেয়ার রিপালশনে। বন্ড পেয়ারের মধ্যে মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ডের রিপালশন বেশি, তাহলে θ2, এবং সিঙ্গেল বন্ড রিপালশন সব থেকে কম, তাহলে θ3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অর্ডার। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে এরকম একটা মলিকিউল দিয়ে দেবে, দিয়ে দেবে বন্ড অ্যাঙ্গেলগুলোর সঠিক অর্ডার হচ্ছে এই, লেখো। ঠিক আছে, আমরা VSEPR থিওরির মেইন যে আলোচনাটা, মানে পস্টুলেটসগুলোর উপর বেস করে এইবার তার যে অ্যাপ্লিকেশন পার্টটা, সেইটা আমরা এখনও শুরু করিনি, নেক্সট ভিডিওতে শুরু করব। তবে তার আগেই দেখো আমরা বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন টাইপের অনেক কিছু কোয়েশ্চেন এখান থেকে কিন্তু পেরে গেলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই থামাবো। নেক্সট ভিডিওতে আমরা VSEPR থিওরির একদম ডিটেইলড আলোচনা শুরু করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর দেখতে থাকো কেম গাইডেন্স। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।